খাওয়া দাওয়া করবার সময় সাধারণত বেশি চিন্তা ভাবনা করার সময় থাকে না। প্রতিদিনের রুটিনে হাজারটা সিদ্ধান্তের মধ্যে জাস্ট আরেকটা হলো খাবার। অফিসের ফাঁকে ছোট্ট একটা টেক অ্যাওয়ে বা ক্যাফেতে 2 মিনিট কিংবা ঘরে সহজে যা তৈরি করা যায়। সুবিধে আর অভ্যেস ঠিক করে দেয় আমরা কি খাবো। নমস্কার, দেখছেন ইকো ইন্ডিয়া, আপনাদের সঙ্গে আমি দেবী সাহা। আজকের পর্বে এই খাবারের গল্পকে আমরা একটু অন্যভাবে দেখার চেষ্টা করব। আসামের বনে হাতির সংকট থেকে, গ্রিসের উপকূলে পরিত্যক্ত খামার থেকে, চেন্নাইয়ের ছাদে টাটকা সবজি। আজ দেখব মেঘালয় কমিউনিটি চালিত মাদার আর্থ ক্যাফে, যারা দেশজ উপাদান দিয়ে তৈরি করছে ঐতিহ্যবাহী খাবার। গ্রিসের উপকূলে বন্ধ হয়ে যাওয়া মাছের খামারগুলো এখন পরিবেশ দূষণের কারণ। একটা এনজিও এখন এই পরিত্যক্ত খামারগুলো পরিষ্কার করার চেষ্টা করছে। প্রকৃতি থেকে আমাদের পাতে খাবার পৌঁছানোর ব্যবস্থাকে বলা হয় ফুড সিস্টেম। আর কখনো কখনো এই ব্যবস্থারই এমন এমন জায়গায় সমস্যা তৈরি হয় যা একেবারেই অপ্রত্যাশিত। আমাদের আজকের প্রথম প্রতিবেদনে আমরা যাব আসামে, যেখানে মানুষ আর হাতি এই দুই পক্ষই খাবার খুঁজছে, আর তাতেই বাড়ছে সংঘাত। একটি মৃত হাতি পড়ে রয়েছে। ভারতের উত্তর পূর্বে আসাম রাজ্যে এমন দৃশ্য এখন আর নতুন নয়। মাথার উপর দিয়ে যাওয়া ইলেকট্রিক তার কোথাও কোথাও নিচু হয়ে ঝুলে থাকে, আর তাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে। মানুষ যেভাবে দিন দিন হাতিদের বাসস্থান জবরদখল করছে, এটা তারই অনিবার্য পরিণতি। বালিচুরি নামে এই ছোট্ট গ্রামে সেই হাতিরা অবাঞ্ছিত অতিথি। আগে কেবলই সংঘাতের সম্পর্ক ছিল, হাতির কথা মানেই ছিল বেঁচে থাকার লড়াইয়ের কথা। অতীতে মানুষ হাতিদের অন্য চোখে দেখত। ঐতিহাসিক ও পরিবেশবিদ ডাক্তার শিলা বোরা দশকের পর দশক ধরে খুব কাছ থেকে মানুষ ও হাতির সম্পর্ক দেখছেন। বিষয়টা বেশ অদ্ভুত। আসামের মানুষ বিশেষ করে হাতিদের ভক্তি করত, কিন্তু তারপরেও মানুষ আর হাতির মধ্যে এখন এই সংঘাত দেখতে হচ্ছে। শিকার নিষিদ্ধ হওয়ার আগে হাতি শিকার এখানে সাধারণ ব্যাপার ছিল। ভারতের বন্যপ্রাণী সুরক্ষা আইনে শিকার এখন সম্পূর্ণ নিষিদ্ধ। তবে কর্তৃপক্ষ যদি মনে করে কোনো প্রাণী মানুষের জীবন সংশয় ঘটাতে পারে, তখন তাকে মারার অনুমতি পাওয়া যায়। ভারতের 26,000-এরও বেশি এশীয় হাতির বাস, যা বিশ্বের মোট সংখ্যার 60%। কিন্তু আসামে গত 25 বছরে প্রায় 1200 হাতি মারা গিয়েছে। এর অর্ধেকই হয়েছে মানুষের কারণে, বিদ্যুতের শক লেগে, চলন্ত ট্রেনের ধাক্কায়, অথবা ইচ্ছে করে বিষ দেওয়ার মাধ্যমে। হাতি বনের মধ্যে বীজ ছড়াতে সাহায্য করে, অন্য প্রাণীদের চলাচলের পথ তৈরি করে এবং জলের উৎসগুলি বজায় রাখে। অবশিষ্ট হাতির দলগুলি হারালে আসাম তার বন ও তৃণভূমির উর্বরতা হারাবে, জলের অভাব হবে, মাটির গুণমান কমবে। এরা এশিয়া থেকে হারিয়ে গেলে ইকোসিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। কৃষিক্ষেত্রে উন্নয়নের কারণে বনের জমিতে চাষাবাদ ও বাগান তৈরি হচ্ছে, জঙ্গল কাটা হচ্ছে, খনি তৈরি হচ্ছে, হাতিদের বাসস্থানের মাঝখান দিয়ে রেল লাইন চলে গিয়েছে। সবই হচ্ছে। এখন প্রশ্ন হলো, তাহলে ওরা যাবে কোথায়? খাদ্য সংকটের কারণে এই সমস্যাগুলো আরও তীব্র হয়েছে। হাতিরা দিনে 19 ঘন্টা পর্যন্ত ফল, ঘাস, শিকড় বাকড় খেয়েই কাটায়। এটি আসামের নগাঁও জেলার হাতিখুলি করিডোরের অংশ, যা স্থানীয় হাতির আস্তানাগুলিকে সংযুক্ত করছে। In Assam, major conflict takes place in the month of November and December when the paddy is ripened paddy, and elephants cannot resist it. 91 বছর বয়সী প্রদীপ কুমার ভূঁইয়া জানালেন, এই সংকটই তাঁকে এবং তাঁর স্ত্রীকে কিছু করার জন্য উদ্বুদ্ধ করেছিল। 2018 সালে তাঁরা হাতি বন্ধু সংস্থা শুরু করেন। এই সংগঠনটি এক অভিনব উদ্যোগ নিয়েছিল। তারা গ্রামবাসীদের হাতিদের জন্য আলাদা জায়গা ছেড়ে দিতে এবং স্বেচ্ছায় ধান, নেপিয়ার ঘাস ও ফল চাষ করতে অনুরোধ করেন, যাতে হাতিরা সারা বছর ধরে খেতে পারে। They were mad at us. They thought we were mad, and they প্রথমে আমাদের উপর ওরা খেপে গিয়েছিল, আমাদের পাগল ভেবে একরকম তাড়িয়ে দিয়েছিল, enemy for them. কারণ হাতি ওদের So কাছে we শত্রু ছিল। persisted
After 2 months or so, and at least 20-25 meetings, women folk agreed. And that is how it started. ধান পেকে গেলে হাতিদের নিমন্ত্রণ জানাতে গ্রামবাসীরা পুজো করেন। প্রায় 200টি স্থানীয় গ্রাম এই প্রকল্পের সাথে যুক্ত হয়। তবে জমির মালিক কৃষকদের জন্য এটা মেনে নেওয়া সহজ ছিল না। হাতির জন্য খাবার চাষ করা মানে নিজেদের ফসল কম পাওয়া, তাই তাদের কাজের জন্য ক্ষতিপূরণও দেওয়া হয়। এই উদ্যোগের নিজস্ব তহবিল সেই খরচ যোগায়। প্রতিবার ফসল কাটার পর হাতি বন্ধু সদস্যরা কৃষকদের কাছে খোঁজ খবর নিতে যান। অতীতে তাদের লড়াইয়ের ইতিহাস থাকলেও সময়ের সাথে সাথে হাতিদের ও এই সম্প্রদায়ের সম্পর্ক বদলে গিয়েছে। যেহেতু ইয়াত এতিয়া হাতি বন্ধু আসার পর আমরা পুরো গ্রাম মিলে আমাদের সমস্যা নিয়ে আলোচনা করি। আমরা ঠিক করি কেবল হাতিদের খাবার হিসেবেই আমাদের কিছু ফসল বোনা উচিত। এই কৃষক তার বিশাল 52 হেক্টর জমি হাতিদের জন্য দান করার পর 2024 সালে প্রচুর ধান ঘরে তুলেছেন। অবাক কাণ্ড হলো হাতিরা কিন্তু সেই ফসল ছুঁয়েও দেখেনি। এই প্রকল্পটি আপাতত কয়েকটি হাতির দলকে কেন্দ্র করেই চলছে। ডক্টর বোরার মতে একে ব্যাপক আকারে ছড়িয়ে দিতে হলে আরও অনেক গ্রামকে একজোট করতে হবে। হাতিদের যাতায়াতের পথের কথা যদি ভাবেন, দেখবেন ওরা হিমালয় থেকে নেমে নিচের উপদ্বীপের দিকে আসে। এই পুরো পথ জুড়ে যদি তাদের জন্য খাবার মজুদ রাখতে হয়, তাহলে বুঝতেই পারছেন আমাদের খাবারের জন্য কতগুলো নির্ধারিত অঞ্চল প্রস্তুত করতে হবে। তবে এই প্রকল্পটি রাংহাং ও তার আশেপাশের গ্রামবাসীদের ভয় আর অশান্তি অনেকটাই কমিয়ে দিয়েছে। গত কয়েক বছরে এখানে কোনো হাতির মৃত্যুর খবর পাওয়া যায়নি। আর চলাচলের পথেই খাবার মেলায় হাতিরা আর খেতে হানা দেয় না। ফলে দুই পক্ষই এখন একসাথে নিরাপদে থাকার সুযোগ পেয়েছে। হাতির খাবার খোঁজা দেখে আমাদেরও মনে প্রশ্ন জাগে, আমরা কি খাচ্ছি, কেন খাচ্ছি? মেঘালয়ের পাহাড়ে এক ক্যাফে এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করছে। এখানে খাবার তৈরি হয় বনে যা পাওয়া যাচ্ছে তাই দিয়ে, মৌসুমী প্রণালী দিয়ে। কোনো নির্দিষ্ট মেনু নেই, আছে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা। চলুন দেখি মাদার আর্থ ক্যাফের এই অন্যরকম পথ চলার গল্প। মেঘালয়ের পাহাড়ি অঞ্চলে দুপুরের খাওয়া মানে শুধু পেটের খিদে মেটানো নয়। প্লান্টিনা মুজাইরের রান্নায় শুধু স্বাদ নয়, রয়েছে শেকড়ের টান। প্রাকৃতিক ও স্থানীয় উপকরণ ব্যবহারের মধ্য দিয়ে তিনি এক ফসলি চাষের একচেটিয়া প্রভাব থেকে মুক্তির পথ দেখাচ্ছেন। এই পাত্রে আমি হলুদ, লঙ্কা আর নুন মিশিয়েছি। এবারেতে মাছগুলো দিচ্ছি। আমি তেল দিইনি, শুধু জলেই রান্না করছি, কারণ এই মাছ প্রাকৃতিকভাবে চর্বিযুক্ত আর স্বাদও দারুণ। খোয়েং গ্রামে তাঁর ক্যাফে মেই রামিউ, যার মানে ধরিত্রী মাতা। এই ছোট্ট ক্যাফেতে চলছে এক নীরব বিপ্লব। পৃথিবীর অধিকাংশ খাবার মাত্র 12টি গাছ আর 5টি প্রাণী থেকে আসে। প্ল্যান্টিনার লড়াই ভারতের হারিয়ে যাওয়া স্বাদগুলিকে আবার পাতে ফিরিয়ে আনা। প্রকৃতি তাঁর ক্যাফের মেনু ঠিক করে দেয়। অনেকে এখনো বনের লতাপাতা বা শাকসবজির গুরুত্ব বোঝেন না, তারা সেগুলো ফেলে দেন। প্রাকৃতিকভাবে যখন যা পাওয়া যায় আমরা তাই দিয়েই রান্না করি। প্ল্যান্টিনার ক্যাফে এখন ভালোভাবেই চলছে। রাস্তার ধারের এক চায়ের দোকান থেকে তার যাত্রা শুরু হয়েছিল প্রায় 10 বছর আগে। খোয়েংয়ে একটা রাস্তা তৈরি হলো যা এই জায়গাকে বাইরের দুনিয়ার সাথে জুড়ে দিল। বদলে গেল প্ল্যান্টিনার জীবন। নেক্সপাস বা নর্থ ইস্ট সোসাইটি ফর অ্যাগ্রো ইকোলজি সাপোর্ট মেঘালয় ও নাগাল্যান্ড জুড়ে কাজ করছে। স্থানীয় বাসিন্দাদের খাদ্যাভ্যাস পুনরুজ্জীবিত করা, জীববৈচিত্র্য চিহ্নিত করা এবং ঐতিহ্যবাহী চাষের মাধ্যমে স্থানীয় মানুষকে স্বাবলম্বী করে তোলাই তাদের লক্ষ্য। এর ফলে প্ল্যান্টিনার ক্যাফে বেড়ে উঠে গ্রামের বাইরের মানুষের কাছে পৌঁছতে পেরেছে। স্থানীয় নারী ও অল্প বয়সীদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। এমনিতে সাধারণ দিনে আমাদের এখানে জনবারও কমই থাকে।
কিন্তু শনি রবিবার বেশি লোক লাগে। আমার মনে হয় মেয়েরা আমিও ক্যাফেতে আমি যাই করি আমি অন্তত গ্রামের অনেকের কর্মসংস্থান করতে পেরেছি। jing belai ya ki brief senong rumah ya ki brief senong la panyo nong lang খৈনের বেশিরভাগ পরিবারই ছোটখাটো চাষাবাদ বা কমায়ের কাজের উপর নির্ভর করে, তাই অনেকেরই সংসার চালাতে হিমশিম খেতে হয়। মেইরামেও গ্রামের অর্থনীতির এক রকম ভরসা হয়ে উঠেছে। কৃষক জঙ্গলের খাদ্য সন্ধানী এবং অল্প বয়সীদের তাদের উৎপাদিত পণ্যের জন্য একটি নিশ্চিত বাজার দিয়েছে। রান্নাঘরের কর্মীদের জন্য একজন হলেন স্থানীয় কৃষক রেডিয়ান সিএম। তিনি পুরনো রীতি বাঁচিয়ে রাখায় বিশ্বাসী। ছোটবেলা থেকে আমি চাষের কাজ শুরু করি। এটা করতে আমার সত্যি খুব ভালো লাগে। আমি যা কিছু ফসল বা সবজি ফলাই সবটাই প্রাকৃতিক। কোনো রাসায়নিক সার দিই না। আমাদের খাওয়ার পর যা বাঁচে সেটা আমি বিক্রি করি। তবে এখন মেইরামেও ক্যাফে থাকায় আমরা সরাসরি তাদের কাছেই ফসল বেচি। তারা আমাদের থেকে সবজি, ফল আরো নানা আনাজ কেনে এবং প্রাপ্য মূল্যে। আমাদের জীবিকার ভরসা হয়ে উঠেছে এই ক্যাফে। কিন্তু রেডিয়ান সিএম এর মতো কৃষকদের কাজ দিন দিন কঠিন হয়ে পড়ছে, কারণ জলবায়ু পরিবর্তনের রূঢ় বাস্তবতা এখন খোয়েঙেও স্পষ্ট। জলবায়ু পরিবর্তন আমাদের চাষের কাজে সমস্যা তৈরি করছে। যখন বৃষ্টি দরকার তখন হয় না, আর যখন শুকনো থাকা দরকার তখন বৃষ্টি নামে। এই হলো আমাদের কৃষকদের লড়াই। এই কঠিন সময়ে নিজের জমিকে টিকিয়ে রাখতে রেডিয়ান ঐতিহ্যবাহী পদ্ধতি ধরে রেখেছেন। তিনি সময় বুঝে চারা লাগান এবং ধান, আদা, মেটে আলু, বিনস আর মশলার মিশ্র চাষ করেন। এতে তার জমির উর্বরতা আর ফসলের বৈচিত্র্য দুই বজায় থাকে, আর এভাবেই পর্যটকদের জন্য সুস্বাদু খাবার তৈরি হয়। It took us around an hour and a half from home. And it is something that I am very glad we did make this trip, because the food out here, it's awesome. It's very tasty, it's very good, it's cooked well, it's organic, but we relish it because of the taste. And this kind of authentic taste is very difficult for you to get this kind of taste anywhere else. It's with great pride that we say it belongs to our community, you know. সুস্বাদু হওয়ার পাশাপাশি ক্যাফের খাবার যেন সস্তাও হয়, প্ল্যান্টিনার কাছে সেটা খুব গুরুত্বপূর্ণ। স্থানীয় মানুষের সাধ্য অনুযায়ী দাম ঠিক করা হয়েছে। রোজকার খাওয়ার জন্য একটা বিশেষ পদ, আর পরিবার বা বন্ধুদের জন্য বড় আকারের সম্ভার, যা সবাই ভাগ করে খেতে পারে। আর এই সবটাই বাঁশের তৈরি এক ঐতিহ্যবাহী কুড়ে ঘরে পরিবেশন করা হয়। প্ল্যান্টিনা বিশ্বাস, সেখানে চারপাশের মাটির টান অনুভব করা যায়। লোকে আমাকে প্রায়ই বলে তুমি কোনো জমজমাট রাস্তায় দোকান দিচ্ছ না কেন? আমি সবসময় বলি ভিড়ভাট্টায় দোকান দিলে এর আসল আকর্ষণটাই হারিয়ে যাবে। মানুষ হয়তো আর আসতে চাইবে না। আমাদের খাবারকে মেইরামেও বা ধরিত্রীমায়ের খাবার বলা হয়, কারণ এটা প্রকৃতি থেকেই আসে। মাছ হোক, মশলা হোক, আনাজ হোক, প্রকৃতি আমাদের সব উপকরণের যোগান দেয়। সারা বিশ্বে মোট গ্রিনহাউস গ্যাসের 1/3 আসে খাদ্য ব্যবস্থা থেকে। সেখানে আঞ্চলিক খাদ্যরীতি তুলনামূলক কম অভিঘাত সম্পন্ন বিকল্প। এই চর্চা পরিবেশ বান্ধব। বিশ্বজুড়ে এর থেকে শেখার আছে অনেক কিছু। মেঘালয়ে এই শক্তিকে কাজে লাগিয়ে এগোচ্ছে নেসফাস। এর মধ্যেই 5টি মেইরামেও ক্যাফে চালু হয়েছে এবং আরও 20টিরও বেশি গ্রামে নতুন ক্যাফে তৈরির কাজ চলছে। The Merameo Cafe is basically promoting this circular economy. The fish that you can see there, the insects that you can see there, and then the rice that you can see there, all are basically sourcing from the local landscape. So there's not much transportation involved in that process. So this is one way that we are reducing the carbon emission from that point of view. নারীদের ক্ষমতায়ন, রোজগারের সুযোগ তৈরি করা আর পরিবেশ বান্ধব উপাদান ব্যবহার করা, প্ল্যান্টিনার এই স্থানীয় উদ্যোগ বিশ্বের জন্য একটা বড় বার্তা। খাবার স্থানীয় আর মরশুম নির্ভর হলে কেমন হয় তা আমরা এইমাত্র দেখলাম, কিন্তু সব ফুড সিস্টেম তো এত সুন্দর হয় না। গ্রিসের উপকূলে আমরা যে সামুদ্রিক খাবার খাই তার পেছনে রয়েছে এমন এক গল্প যা বেশিরভাগ মানুষেরই চোখে পড়ে না। মাছের খামার বন্ধ হয়ে গেছে বহুকাল আগে, পড়ে রয়েছে প্লাস্টিক আর দূষণের স্তূপ। গ্রিসের এই অংশে সর্বত্র এমন বিশাল বলয় চোখে পড়ে। উপর থেকে দেখলে বিশেষ কিছু বোঝা যায় না।
কিন্তু এর অনেকগুলোর নিচেই এক গোপন রহস্য লুকিয়ে আছে। বহু বছর ধরে এগুলো এখানে পচছে আর উপকূলের সাথে সমুদ্রের গভীরেও প্লাস্টিক ছড়িয়ে দিচ্ছে, আর এই নিয়ে কেউ কোনো কথা বলছে না। এটা পরিবেশের বিরুদ্ধে এক গূঢ় অপরাধ। দিন শেষে কিভাবে ঘুমোতে পারেন যখন এর জন্য দায়ী আপনি? এদের ঘোস্ট ফার্ম বা ভুতুড়ে খামার বলা হয়। আর এটা শুধু গ্রিসের সমস্যা নয়, সারা বিশ্বে বড় কোম্পানিগুলো এমন কাজ করে পার পেয়ে যাচ্ছে। মাত্র 40টা ব্যবসা থেকে কতটা ক্ষতি হচ্ছে তা দেখতেই পাচ্ছেন। তাহলে ভাবুন 400টা হলে কি অবস্থা। এই ভুতুড়ে খামারগুলো সাগর মহাসাগর ভরাট করে ফেলা প্লাস্টিক বর্জ্যের এক বড় অংশ হয়ে উঠছে। তাই এগুলো সরানো খুবই জরুরি, কিন্তু সমস্যা হলো কাজটা বেশ দীর্ঘ, ঝামেলার আর বিপজ্জনক। ইনি ভেরোনিকা মিকোস। ইনি এথেন্স থেকে কয়েক ঘন্টার দূরত্বে ছোট্ট শহর মেথানায় তার ও তার দলের সাথে যোগ দিতে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। তারা 1993 সাল থেকে পড়ে থাকা একটি খামার পরিষ্কার করতে এখানে এসেছেন। প্রথম দেখাতেই খুব খারাপ লাগে, বুঝতেই পারবেন না কোথা থেকে শুরু করবেন। যেদিকে তাকাই মনে হয় আগে কোনটাতে হাত দেব। এখানে সি বাস আর সি ব্রিম মাছ চাষ হতো, কিন্তু 2011 সাল থেকে পরিচালনাকারী সংস্থাটি লাইসেন্স সংক্রান্ত সমস্যায় পড়ে। শেষমেশ খামারটি বন্ধ হয়ে যায়, কিন্তু সেটা সরিয়ে ফেলার বদলে সংস্থাটি ওভাবেই তা ফেলে রেখে যায়। ওপর থেকে দেখলে মনে হবে এই মাছের খামারগুলো আশেপাশের পরিবেশে তেমন কোনো প্রভাব ফেলে না, কিন্তু এগুলো বিশাল পরিকাঠামো। এখানে যেগুলো পরিষ্কার করা হচ্ছে সেগুলো জলের নিচে 40 মিটার পর্যন্ত বিস্তৃত। আর যেহেতু এগুলো বেশিরভাগই প্লাস্টিকের তৈরি, ফেলে রাখলে ভেঙে যেতে থাকে এবং বিশাল সমস্যার জন্ম দেয়। জালগুলো জট পাকিয়ে যায়, তাতে সামুদ্রিক মাছ আটকে মারা যায়। সেই মাছ খেতে এসে অন্য মাছও আটকা পড়ে। এভাবে দশকের পর দশক ধরে তা মরণ ফাঁদে পরিণত হয়। সময়ের সাথে সাথে গোলাকার খাঁচাগুলো ভেঙে আলাদা হয়ে যায়, বয়াগুলো ফেটে গিয়ে ভেতরে থাকা স্টাইরোফোম চারপাশের জলে ছড়িয়ে পড়ে। মাছেরা এই প্লাস্টিককেই খাবার ভেবে ভুল করে। আমরা উপকূল বরাবর 5 কিলোমিটার দূরের এক সমুদ্র তটে গিয়েছিলাম, আর পথের সব জায়গায় আমরা থার্মোকল পরে থাকতে দেখি। টাসোস ফিলিপ্পিডিস একটি গ্রিক স্বেচ্ছাসেবী সংস্থা চালান, যা উপগ্রহ চিত্র দেখে এই ভুতুড়ে খামারগুলো খুঁজে বের করে। তিনি এগুলো সাফাই করতেও সাহায্য করেন। সেই জন্যই ডুবুরির পোশাকে তিনি এখন তৈরি। টাসোস জানালেন তার পর্যবেক্ষণ করা এলাকার মধ্যে তিনি 130টিরও বেশি সম্ভাব্য পরিত্যক্ত জায়গা চিহ্নিত করেছেন এবং এখনো পর্যন্ত অন্তত 22টিকে ভুতুড়ে খামার হিসেবে নিশ্চিত করেছেন। Is there any pressure or responsibility for them to be the ones cleaning this type of thing up? Well, legally yes, but the problem here is a law enforcement issue. আমার পেছনের এই খামারটি হারিয়ে যায়নি, এটা শুধু পরিত্যক্ত। তাই এর জন্য একজন মালিক দায়ী, কিন্তু সেই ব্যবস্থা নেই যে তাকে জবাবদিহি করাবে। এটা পরিবেশের বিরুদ্ধে একটা অপরাধ। আপাতত ভেরোনিকার মতে তারা একটাই কাজ করতে পারেন, পরিষ্কারের কাজ শুরু করা। ডুবুরিরা প্রথমে কাজে নামেন। সত্যি খুব বিপজ্জনক। এর জন্য বিশেষ ধরনের মানুষের দরকার যারা ঝুঁকি নিতে পারে। আপনি জাল টানতে শুরু করলে আর কিছুই দেখা যাবে না, তার মধ্যেই আপনাকে জলের নিচেই ধাঁধার সমাধান করতে হবে। ডুবুরিরা সব জাল এক জায়গায় জড়ো করেন। খাঁচাগুলোকে ধরে রাখা দড়িগুলো সমুদ্রের তলদেশ থেকে বিচ্ছিন্ন করা হয়। তারপর বেলুন লাগিয়ে সবকিছু টুকরো টুকরো করে ওপরে নিয়ে আসা হয়। সবকিছু ওপরে উঠে এলে শেষ ধাপ শুরু হয়। বিশাল বলয়গুলো ধীরে ধীরে টাইফুন নামের এই জাহাজে তোলা হয়, যা সমুদ্রের বর্জ্য সরাতেই বিশেষভাবে পারদর্শী। নৌকায় কাজ খুব দ্রুত এগোয়। শেষ পর্যন্ত এই মাছের খামারের 18টি অংশ সরাতে 5 দিন সময় লেগেছিল। তবে দেখা গেল এই কাজ করার অনুমতি পাওয়াটাই সবচেয়ে কঠিন ছিল। সরকার থেকে আপনারা কতটা সাহায্য পান? সরকার আমাদের এটা করার জন্য সবুজ সংকেত দিচ্ছে। মূলত তারা আমাদের আটকাচ্ছে না। অন্যদের তৈরি করা সমস্যা তারা বিনামূল্যে সমাধান করে দিচ্ছেন। তবু মনে হচ্ছে এখানে কেউই চায় না তারা এই কাজটা করুন। সম্ভবত এই কারণেই তিনি হাসছেন। সরকারের থেকে এই সাফাই অভিযানের দায়িত্ব পেতেই আমাদের 1 বছরেরও বেশি সময় লেগেছে। ওটা না পেলে আমাদের বিরুদ্ধে চুরির অভিযোগ উঠতে পারত।
বছর আগে ঠিক এমনটাই ঘটেছিল। নাফপাকটোসে হেলদি সিজ অ্যান্ড ওজনের প্রতিনিধিদের বিরুদ্ধে অন্য একটি পরিত্যক্ত খামারের মালিক মামলা করে বসেন। তার দাবি ছিল প্রায় 5 লক্ষ ইউরোর যন্ত্রপাতির ক্ষতি হয়েছে। বাণিজ্যিক মাছের খামারের বিরোধী একটি স্বেচ্ছাসেবী সংস্থার দাবি, সরকার সারা দেশে মাছ চাষের জন্য জলাশয়ের পরিমাণ গড়ে 24 গুণ বাড়ানোর পরিকল্পনা করছে। তাদের হাতে আসা চুক্তিপত্র আর আইনি নথিপত্র দেখেই তারা এই কথা বলছে। আমরা গ্রিসের প্রধান মৎস্যচাষ সংগঠন হাপোকে জিজ্ঞাসা করেছিলাম, এত বড় সম্প্রসারণের সাথে শিল্পের নিয়মনীতি বদলানোর কোনো পরিকল্পনা তাদের আছে কিনা। তারা আমাদের কোনো উত্তর দেননি। আপাতত মেথানার উপকূলকে গ্রাস করে থাকা এই ভুতুড়ে খামারটি শেষ পর্যন্ত সরেছে, কিন্তু তার রেখে যাওয়া সেই মাইক্রোপ্লাস্টিক আর আবর্জনা আমাদের সবার চেয়েও কয়েক শতাব্দী বেশি সময় ধরে থেকে যাবে। বড় খাদ্য শিল্প রেখে যায় এমন সমস্যা যার দায় কেউ নেয় না। সমুদ্রে প্লাস্টিক আর ব্যবসার চেয়েও দীর্ঘস্থায়ী ক্ষতি। কিন্তু সবসময় এর বিকল্প হিসেবে বড় পরিকল্পনার প্রয়োজন পড়ে না। চেন্নাইয়ের মতো ঘন বসতির শহরে পরিবর্তন আসছে চুপচাপ, ছোট পরিসরে, মানুষের নিজস্ব উদ্যোগে। পরবর্তী প্রতিবেদনে আমরা যাব সেই ছাদে যেখানে খামার থেকে খাবার সোজা পাতে এসে পড়ে। নবীন কুমারের কাছে সবজি চাষের জন্য কোনো জায়গায় ছোট নয়। শহরের বাসিন্দা হয়েও তিনি প্রতিদিন তাজা সবজি খেতে পারেন। இனிஷியலா நான் ஃபர்ஸ்ட் ஆரம்பிக்கும் போது ஒரு 5 செடியோட தான் ஆரம்பிச்சேன். இன்னைக்கு வந்து என் மாடியில வந்து ஒரு ஃபாரஸ்டே இருக்கு. 7 বছর আগে তিনি ছাদে গাছ রোপণ শুরু করেন। উপর থেকে দেখলে সবুজের ছাদটি আলাদা করে চোখে পড়ে। চেন্নাইয়ের কংক্রিটের জঙ্গলে তা যেন এক টুকরো সবুজ। இது வந்து பாத்தீங்கன்னா 450 ஸ்கொயர் ஃபீட். இதுல வந்து 200 டைப்ஸ் ஆஃப் பிளான்ட்ஸ் இருக்கு. নবীন একজন প্রকৃতিপ্রেমী। তার ছোট ছাদে বেগুন, লেবু, ডুমুরের সঙ্গে খাওয়ার উপযোগী জবা ও ডালিয়া ফুলও ফোটে। তিনি কিছু বিশেষ প্রজাতির টমেটো ফলিয়েছেন। நீங்க பார்க்கிறது வந்து பாத்தீங்கன்னா இது நார்மல் தக்காளி செடி இல்ல, இதுவும் வந்து ஒரு எக்ஸ்டிங்க்ட் வெரைட்டி தான். இது வந்து நம்ம டோகோ டொமேட்டோன்னு சொல்லுவோம். இது டேஸ்ட் எப்படி இருக்கும்னா இனிப்பும் புளிப்பும் கலந்த மாதிரியே இருக்கும். இது நீங்க வந்து பறிச்சு நீங்க ஃப்ரிட்ஜ்ல கூட வைக்க வேண்டாம். ஒரு வாரம் 2 வாரம் நீங்க வெளில வச்சா கூட எதுவுமே ஆகாது. இந்த செடி வந்து பாத்தீங்கன்னா இது வந்து நெய் மிளகா அண்ட் வந்து காரத்தன்மை ரொம்ப ஜாஸ்தி. இது வந்து ஒரு எக்ஸோட்டிக் வெரைட்டி தான். யூசுவலா சென்னையில இருக்கவங்க யாருமே வந்து கேள்விப்பட்டிருக்க மாட்டாங்க। তার গাছ ও বীজ সম্পূর্ণ প্রাকৃতিক। নিজের চাষ করা গাছের বাইরে জৈব চাষীদের কাছ থেকেও তিনি বীজ সংগ্রহ করেন। মাছের নির্যাস ও পঞ্চগব্য দিয়ে নিজে সার তৈরি করে মাটিতে ব্যবহার করেন। கெமிக்கல் ஃபர்டிலைசர்ஸ் வந்து டே பை டே ஜாஸ்தி ஆகிட்டே இருக்கு. எதுக்கு அப்படின்னா ஜாஸ்தி மகசூல் கிடைக்கணும்னு சொல்லி எல்லா கெமிக்கல் ஃபர்டிலைசர்ஸும் வந்து ஃபார்மர்ஸ் வந்து இப்போ யூஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. ஸோ ஒன்ஸ் நம்ம அந்த டாக்ஸிக் வெஜிடபிள்ஸோ ஃப்ரூட்ஸையோ நம்ம ரெகுலராக வந்து எடுத்துகிட்டே இருந்தோம்னா ஹசார்டஸ் டிசீஸ் லைக் கேன்சர்ஸ், அதுக்கப்புறம் வந்து பார்த்தீங்கன்னா டயபெட்டிஸ், அதுக்கப்புறம் வந்து பார்த்தீங்கன்னா நியூரோவாஸ்குலர் டிசார்டர்ஸ் இதெல்லாமே வந்து ஜாஸ்தி வந்து வரதுக்கான 29 বছর বয়সে চিকিৎসক তার উৎপাদিত গাছ ও বীজ বন্ধুবান্ধব ও অন্যদের কাছে বিক্রি করেন। শক্তিকুমার গত 15 বছর ধরে চেন্নাইয়ে নার্সারি চালাচ্ছেন। নবীনের প্রাকৃতিক সার তার গাছের বৃদ্ধিতে সহায়তা করে। কয়েক বছর ধরে তিনিও এই সার বিক্রি করছেন। শুধু তাই নয়, இப்போ ஒரு 4-5 வருஷமாவே மாடி தோட்டம் আমরা ছাদে বাগান করতে মানুষকে அதுல நாங்க সাহায্য ஆரம்பத்துல করছি। பாத்தீங்கன்னா கம்பெனி விதைகளை தான் நாங்க প্রথমে আমরা তাদেরকে বাণিজ্যিকভাবে কেনা বীজ দিতাম। அப்புறம் நாட்டு விதைகள் তারপর வந்து মানুষ দেশি கஸ்டமரோட বীজের সন্ধান எதிர்பார்ப்பு করতে அதிகமா শুরু করে। இருக்கிறதுனால இவர் தம்பியோட நவீனோட নবীনের কাছে கான்டாக்ட் বিরল জাতের বীজ இருக்கிறதுனால ஒரு থাকায় ரேர் আমরা கலெக்ஷன் তার அவங்க থেকে இருக்கு বীজ ஸோ সংগ্রহ அந்த শুরু করি। விதைகளை வாங்கி நாங்க மாடி এটি தோட்டமும் அமைச்சு ভালোভাবেই চলে যাচ্ছে। அது நல்லா சக்ஸஸ்ஃபுல்லாக போயிட்டு இருக்கு। নবীন কুমার আরও বেশি মানুষকে ছাদ বাগানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চান। 100% எல்லாருமே வந்து கூட ஜாயின் பண்ணி இறங்கினா மட்டும்தான் வந்து வர ஜெனரேஷனை நல்ல ஹெல்த்தியர் ஜெனரேஷனா நம்ம கிரியேட் பண்ண முடியும்। আজকের মতো এই পর্যন্তই। আজকের পর্বে আমরা দেখলাম ক্যাফে থেকে ছাদ, হ্রদ থেকে উপকূল। খাবার মানে শুধুমাত্র তাই নয় যা আমাদের প্লেটে পড়ে, এর পেছনে থাকে পছন্দ, প্রভাব আর এমন আরো অনেক গল্প যা সবসময় আমাদের চোখে পড়ে না। তাই পরের বার হয়তো খেতে বসে, রান্না করতে গিয়ে বা রেস্টুরেন্টে খাবার অর্ডার করবার সময় একটু ভিন্নভাবে ভাববেন। এ বিষয়ে আপনার মতামতও আমাদেরকে লিখে জানাবেন। আর ইনস্টাগ্রামে DW এনভায়রনমেন্ট ফলো করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে আগামী সপ্তাহে ইকো ইন্ডিয়ার পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জলবায়ু, পরিবেশ ও উদ্ভাবনের অসাধারণ সব প্রতিবেদন থাকছে প্রতি সপ্তাহে ইকো ইন্ডিয়ায়।
জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যতের পথে পরিবেশ বান্ধব চাকরি ও পেশার কথা তুলে ধরি আমরা। খামার থেকে বারান্দা, কীটনাশক মুক্ত পুষ্টি সমৃদ্ধ বংশ পরম্পরায় চাষ হওয়া জলবায়ু সহিষ্ণু উদ্ভিদের সন্ধান করি আমরা। কলকাতা, দিল্লি ও চেন্নাইয়ের মতো শহরে করি সবুজ পরিবহন, নির্মল বায়ু ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানির খোঁজ। কিভাবে আমরা টেকসই জীবনযাপন করতে পারি, চলুন অনুসন্ধান করি একসঙ্গে। চোখ রাখুন DW বাংলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পাতায় এবং প্রতি সপ্তাহে কলকাতা টিভির পর্দায়।